আসলে বিশ্বব্যাপী মার্কিনিরা এই মুহূর্তে ব্যাপক চাপের মুখে আছে এবং এই চাপের মুখের কারণে থাকার কারণেই হঠাৎ করে আজকে থেকে মার্কিন যুক্তরাষ্ট্র সারা পৃথিবীতে তাদের ভিসা সাক্ষাৎকার বন্ধ করে দিয়েছে। বাংলাদেশের নিরাপত্তার জন্য বাংলাদেশ যে কোনো জোটে যেতে পারে, এটা বাংলাদেশের নিজস্ব ব্যাপার। এটা নিয়ে ভারত কেন ভাববে? আমি যদি নিরাপত্তাহীনতায় ভুগি আমি তো অবশ্যই যাবো। আর মুসলমানদের একটা জোট হলে মুসলমান বাংলাদেশ হিসেবে সেখানে যাবে। এই যে বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়, তাকে ভারত যেতে হবে কেন? এটা কি বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার সাথে আমাদের সংবিধানে কোনো যুক্ত আছে? কই, মিয়ানমার তো বলে না যে তারেক রহমান মিয়ানমারে আসে না কেন? ভারতের বিএসএফ এর এক সেনা সে বাংলাদেশের অভ্যন্তরে ঢুইকা মুরগি চুরি না গরু ছাগল চুরি করতে আসছিল, তখন মানুষ দিছে দৌড়ানি, তারা জাবরায় ধরতে রাখছিল, তখন সে ওয়াকিটকি এবং তার আর্মস ফালায় দিয়ে অটোমেটিক অস্ত্র ফালায় দিয়ে সে ভাগছে। সুপ্রিয় দর্শক, খবর সংযোগ টক শোতে আপনাদের স্বাগতম। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো, আমরাও ভালো আছি। আপনাদের সঙ্গে রয়েছে আমি কাজল হায়দার, আর আমার সঙ্গে আজকে স্টুডিওতে রয়েছেন সিনিয়র সাংবাদিক আহমদ আতিক। আজকে মুসলিম বিশ্বে খুবই আনন্দের একটি দিন হিসেবে মুসলমানদের একাংশ উদযাপন করছে 12ই রবিউল আওয়াল, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন। এই পবিত্র জন্মদিনে সারা বিশ্বে উৎসবমুখর পরিবেশে ঈদ মিলাদুন্নবী পালিত হচ্ছে। বিভিন্ন দেশে সকাল থেকেই নানান ধরনের, সকাল না আসলে গতকাল সন্ধ্যা রাত থেকেই সারা পৃথিবী জুড়ে নানান আয়োজন। মার্কিন যুক্তরাষ্ট্র বলেন, ইউরোপ বলেন, আমাদের এইদিকে চীন বলেন, ভারত বলেন, সব দেশে, পাকিস্তান, বাংলাদেশ। এবং সবচেয়ে মজার ব্যাপার হলো ইয়েমেনের যেটা বিদ্রোহী অধ্যুষিত এলাকা বা আমেরিকানদের ভাষায় বা প্রতিরোধ যোদ্ধাদের, সেই এলাকায় গত রাত সন্ধ্যার পর থেকেই সবুজ আলো জ্বালিয়ে লাখ লাখ, মানে 10 লাখেরও বেশি মানুষ সমবেত হয়েছিল। সেটা প্রতি বছরই হয়। যদিও পৃথিবীর অন্য অংশে ইয়েমেন সম্পর্কে একটা ভিন্ন ধারণা ছিল যে ইয়েমেনের এরা বুঝি শিয়া, এই সেই নানান ধরনের। তো শিয়ারাও কিন্তু একই সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন পালন করে একটু ভিন্ন দিনে। হ্যাঁ, তো আমাদের 12ই রবিউল আওয়াল, অন্যরা 17ই রবিউল আওয়াল, কেউ আছে 15ই রবিউল আওয়াল, কেউ 13। তো এই কারণে ইমাম খোমেনি রহমতুল্লাহ এটাকে ঘোষণা দিয়েছেন ইসলামী ঐক্য সপ্তাহ, মুসলমানরা যেন নিজেদের মধ্যে একতা বজায় রাখে। তো যাক, আমাদের বাংলাদেশেও আজকে সকাল থেকেই আমরা দেখেছি পুরো বাইতুল মোকাররম, গুলিস্তান, তারপরে বিভিন্ন এলাকায় নারায়ণগঞ্জে, এবং বাংলাদেশের সবচেয়ে বড় এটাকে বলে জশ্নে জুলুস। তো এইটা ওই মাইজবান্ডারি দরবার শরীফের এরা বেশি আয়োজন করে এবং অন্যান্য পীর সাহেবরা এটা ব্যাপক আয়োজন করে। সমস্ত খানকাগুলোতে আজকে ব্যাপক মিলাদ হয়েছে। আমাদের সাংবাদিকদের সংগঠন জাতীয় প্রেস ক্লাবেও মিলাদের আয়োজন করা হয়েছিল। তো একইভাবে আপনি চিটাগাংয়ের যে জুলুসটা, সেটা ছিল বাংলাদেশের সবচেয়ে বড়। তাদের দাবি অনুযায়ী এটা 50 লাখের মতো লোক সমাবেশ হয়েছে এবার। তবে বিশাল হয়েছে, কত লাখ হয়েছে সেটা হয়তো আমরা বলতে পারবো না, আমাদের সেই রকম ড্রোন বা অন্য কিছুর ওইভাবে হিসাব করার সক্ষমতা নেই। এবং আপনি ফিলিস্তিনের যে মিশর সীমান্তবর্তী এলাকার যে মুসলমানরা, তারা কিন্তু চরম বিপর্যয়ের মধ্যে আছে। বিশ্বে এই মুহূর্তে তাদের অবস্থা সব দিক দিয়ে খারাপ, কিন্তু তার মধ্যেও তারা গতকাল সন্ধ্যা রাত থেকে এই যে মিলাদুন্নবীর ব্যাপক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান করেছে তাদের সাধ্য অনুযায়ী। তারপরে আপনার এদিকে পাকিস্তান, ভারতের বিভিন্ন জায়গায় মুসলমানদের উপর এত টর্চার, নির্যাতন, একদম কলকাতা থেকে কাশ্মীর পর্যন্ত সব প্রতিটি শহরেই মুসলমানরা এরকম সবুজ আলো দিয়ে সাজিয়েছে। আপনারা জানেন যে ইসলামের রংটা সবুজ, নবীর মদিনা শরীফের যে রওজার উপরের অংশটা সবুজ রং করা। তারপরে একইভাবে আপনি এই আয়োজনগুলোর মধ্যে দিয়ে সারা পৃথিবীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার স্মরণ করা হয়েছে শ্রদ্ধা ও সম্মানের সাথে। এবং সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতেও গতকাল সন্ধ্যা থেকেই সয়লাব ছিল ঈদে মিলাদুন্নবীর শুভেচ্ছা বিনিময়, এবং প্রচুর ইসলামী সঙ্গীত, হামদ, নাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘিরে এগুলো শেয়ার হচ্ছিল। তো এটা অবশ্যই বিশ্বের মুসলমানদের জন্য একটা চমৎকার আনন্দের দিন। আমরা যে ঈদের মতো একটা, আমরা দুইটা ঈদ পালন করি, পবিত্র রমজানের ঈদ বা কোরবানির ঈদ, পাশাপাশি কিন্তু মিলাদুন্নবী এর চেয়ে আসলে বড় ঈদ। কারণ যেই নবীকে আল্লাহ বর্ণনা করেছেন যে ইনাকে সৃষ্টি না করলে তামাম জাহান সৃষ্টি করতেন না, তো পৃথিবীর সব সৃষ্টির মূলে হলেন ইনি। তো তার জন্মদিনটাই অবশ্যই মুসলমানদের জন্য সবচেয়ে বড় ঈদ। এবং আপনি আমাদের এই দিকে যদি দেখেন, পাকিস্তান, ভারত, এদিকে তো একটা ট্রেডিশনাল আছেই, সেটার বাংলাদেশও তার উত্তরাধিকার। আবার এইদিকে যদি আপনি দেখেন ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ব্রুনাই, রাস্তা ঘাটে হরদম প্রতিটা বাসা থেকে মহিলারা বাসার সামনে নানান ধরনের বিরিয়ানি টাইপের মিষ্টান্ন, বাচ্চারাও চকলেট এগুলো। এবং ইন্দোনেশিয়াতে তো ব্যাপক মিছিল হয়, প্রতিটা শহরেই বিশাল বিশাল জশ্ন জুলুস হয়। হ্যাঁ,
এবং একই সাথে আপনি অনেকে বলে যে মধ্যপ্রাচ্যে এটা হয় না, এটা মোটেও ঠিক না। মধ্যপ্রাচ্যের সব দেশেই এটা পালিত হয় এবং ছুটির দিন স্কুল কলেজগুলো ছুটি থাকে, অনেক অফিসে ছুটি থাকে এবং সব বাচ্চারা প্রচুর চকলেট, আমাদের এখানে তো আসলে সন্দেশ তো আমরা বানাই, হালুয়া টালুয়া বানাই, ওদের এখানে সন্দেশ এবং চকলেট এইসব টাইপের মানে শুকনো টাইপের মিষ্টান্ন বেশি এবং ব্যাপক। তো যাক, এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিনের আয়োজনের মধ্যে দিয়ে মুসলিম বিশ্ব আবার নিজেদের মধ্যে ঐক্য খুঁজে পাবে। আসলে বিশ্বব্যাপী মার্কিনীরা এই মুহূর্তে ব্যাপক চাপের মুখে আছে এবং এই চাপের মুখের কারণে থাকার কারণেই হঠাৎ করে আজকে থেকে মার্কিন যুক্তরাষ্ট্র সারা পৃথিবীতে তাদের ভিসা সাক্ষাৎকার বন্ধ করে দিয়েছে। হ্যাঁ, এইটা আপনারাই বিবেচনা করবেন। এগুলো আসলে এক ধরনের, যখন একটা রাষ্ট্র নানান ধরনের চাপে পড়ে যায় তখন সে হিমশিম খেতে থাকে। তো মার্কিন যুক্তরাষ্ট্র এই মুহূর্তে সবচেয়ে বেশি হিমশিম অবস্থায় আছে এবং যার কারণে তারা এই বিশ্বব্যাপী যে এই ভিসা সিস্টেম বন্ধ করে দিয়েছে। আর আরেকটা বিষয়, মার্কিন সেনাবাহিনী কিন্তু ইতিহাসের সবচেয়ে বেশি কমান্ডার সংকটে ভুগছে এই মুহূর্তে। তাদের অর্ধেক কমান্ডার নাই হয়ে গিয়েছে সেনাবাহিনী থেকে। এক হলো যে সেকেন্ড থার্ড লেভেলের যে জেনারেলদের, এদের অনেককেই ট্রাম্প নিজেই অপসারণ করেছে, আবার অনেকে নিজের মানবিকতার কারণে এই যুদ্ধ থেকে সরে গেছে, আবার অনেকে সরকারের সাথে দ্বিমতের কারণে সরে গেছে। এবং টপ যে 4 স্টার জেনারেল, মার্কিন সেনাবাহিনীতে সবসময় 10 জন 4 স্টার জেনারেল থাকে, তো সেই জায়গায় এখন মাত্র 5 জন আছে এবং মাসের পর মাস এই যে যুদ্ধ শুরুর পর এই গুরুত্বপূর্ণ কমান্ডগুলো খালি অবস্থায় আছে। এটা অবশ্যই মার্কিন সেনাবাহিনীর পরিচালনার একটা ব্যর্থতা নিঃসন্দেহে, এবং এটা কেউ অস্বীকার করার উপায় নেই। তারপরে মার্কিন যুক্তরাষ্ট্রে বলা হয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্র আসলে গত 40 বছর যাবৎ যে সামরিক নীতিটা অনুকরণ করতে, এটাকে বলা হতো কার্টার ডক্ট্রিন। এই কার্টার ডক্ট্রিনের মাধ্যমে সেই ইরানের উপর চাপ প্রয়োগ, ব্যাপক চাপ প্রয়োগ, সামরিক আগ্রাসন, এগুলো। তো এই মুহূর্তে এসে এই কার্টার ডক্ট্রিন সবকিছু শেষ করে যখন যুদ্ধে ঘোষণা চলে গেছে, তখন তো এটা চূড়ান্তভাবে ফেল হয়ে গেছে। তো এটা কি জন কার্টারের জিমি কার্টার, মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট। হ্যাঁ, আর এর মধ্যে যে মার্কিন যে সিনেটর, কি ওনার নাম হলো বার্নি স্যান্ডার্স, ইনি কিন্তু আবারও বলেছেন যে ট্রাম্প ইরান যুদ্ধের মাধ্যমে বিশ্বে মার্কিন যুক্তরাষ্ট্রের মর্যাদাকে শেষ করে দিয়েছে। হ্যাঁ, তো তারপরে আপনার যে মার্কিন ট্রেজারি সেক্রেটারি, তাকে ইরানের যে কালিবাফ পররাষ্ট্র প্রতিমন্ত্রী, উনি বলছেন যে আপনাদের যে আমাদের বিরুদ্ধে যে অর্থনৈতিক যুদ্ধের ঘোষণা, এইটা আসলে নাইট ক্লাবের হাস্যকর স্ট্যান্ড আপ কমেডির মতো। হ্যাঁ, তো এইটা আমরা জানি কিভাবে এই অর্থনৈতিক অবরোধ এড়িয়ে যেতে হয়। আমরা গত 40-50 বছর যাবতই এটা প্র্যাকটিস করছি, সো এটা আমাদের জন্য নতুন কিছু না। এবং একই সাথে আপনি খেয়াল করবেন, মার্কিন যুক্তরাষ্ট্র আসলে এই যে নতুন যে অবরোধ, এর মাধ্যমে কিন্তু বেশ কিছু জিনিস করেছে, যে ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স মাধ্যমে, মানে এই যে নানান ধরনের নেট টেট, ব্যাংকিং ট্যাঙ্কিং, এগুলোর মাধ্যমে সারা বিশ্ব থেকে ইরানকে বিচ্ছিন্ন করবে, এরকম একটা কথা তারা বলছে। অল কাইন্ড অফ ব্যাংকিং ট্রানজ্যাকশন বন্ধ রাখবে এবং স্বর্ণ এবং ক্রিপ্টোকারেন্সি, কারণ আপনি জানেন ক্রিপ্টোকারেন্সির একটা মূল উপাদান হলো স্বর্ণ। আপনার কাছে যত বেশি এটার স্টক থাকবে, ক্রিপ্টোতেও আপনার প্রভাব বাড়তে থাকবে। এইটার দিকেও এবার মার্কিনীরা মনোযোগ দিচ্ছে। আর কোন রকম তেল রফতানি করা যাবে না। তো এইটা হলো মার্কিন যুক্তরাষ্ট্রের অবরোধের কথা, কিন্তু বিশ্ব এটা মানবে কিনা সেটা বিশ্বের ব্যাপার। এবং ইতিমধ্যে সারা পৃথিবী দ্বিধাবিভক্ত। মার্কিন যুক্তরাষ্ট্র এখন নিজেদেরকে ইরান যে একটা সুপার পাওয়ার বিশ্বে, মার্কিন যুক্তরাষ্ট্র এখন ইরান কিন্তু সমমানের শক্তি সারা পৃথিবীতে। ইরান এখন আর কোনো আঞ্চলিক শক্তি নেই, ইরান এখন বৈশ্বিক শক্তি। এবং মার্কিন যুক্তরাষ্ট্র, ইসরায়েল, এরকম ন্যাটো পিছনে লেগেও ইরানের কিছু করতে পারতেছে না, মানে প্যারালাল পাওয়ার। এবং এই প্যারালাল পাওয়ারকে দমন করতে এখন সে আরো নানান ধরনের অবরোধ দিচ্ছে, এবং পৃথিবীর অধিকাংশ দেশ এই অবরোধকে প্রত্যাখ্যান করেছে। এবং অলরেডি মানে মার্কিন যুক্তরাষ্ট্র তার পক্ষে কোনো দেশকে প্রকাশ্য বিবৃতি দিতে পারেনি, উল্টো মধ্যপ্রাচ্যের কাতার, কুয়েত, এরকম অনেক দেশ বলছে এটা মার্কিন যুক্তরাষ্ট্রের ইরানের সাথে দ্বিপাক্ষিক বিষয়, আমরা এটা মানতে বাধ্য নই। এবং চীনকে তারা পাল্টা হুমকি দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, এই জন্য চীনও পাল্টা হুমকি দিয়ে বলে দিয়েছে যে বেইজিং নিজেদের স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় সব ব্যবস্থা নিবে। তার মানে ইরানের বাণিজ্যের মূল অংশীদার কিন্তু অন্তত 3টা দেশ প্রকাশ্যে, চীন, রাশিয়া, জাপান, এই 3টাই এটা মানবে না। তো এটার আর কোনো কার্যকারিতা থাকবে না। তারপরে ইরানের রয়েছে বিশাল সীমান্ত তুরস্ক এবং পাকিস্তান। এই কারণে যে আমরা এতদিন বলতেছিলাম যে মার্কিন যুক্তরাষ্ট্রের অনুসারী দেশগুলো, যে আমরা মক্কা প্যাক্ট, তুরস্ক, পাকিস্তান,
এবং সৌদি আরব যে জোট, সামরিক জোট, এটাকে মক্কা জোট বলতেছে। তো এই জোটে যে সেদিন বলছিলাম, ইরানের পার্লামেন্টের যে সংবাদ মাধ্যমের পরিচালক উনি বলেছিলেন যে সৌদি আরব আমাদেরকে কথা বলা যায়। আসলে তো ইরানের যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই, উনি কিন্তু এটা গতকাল বিকেলে সংবাদ সম্মেলনে ক্লিয়ার করেছেন যে না, অফিসিয়ালি এই জোটে আমাদেরকে আমন্ত্রণ জানানো হয়নি। এই জোটের সাথে আমাদের নিরাপত্তা বিষয়ক আলোচনা কেমন হবে, যেহেতু এই জোটের ২ দেশ পাকিস্তান এবং তুরস্ক আমাদের ২ দিকে, আবার সৌদি আরবও আমাদের পানি সীমার অপরদিকে, মানে একই সীমানায় অনুষ্ঠিত। এইজন্য তারা আমাদেরকে জানিয়েছে যে এগুলো নিয়ে আমরা আসেন আলোচনা করি। কিন্তু এই জোটে অংশ নেওয়ার জন্য কোনো নেওয়া হয়নি। তবে ইরান এই জোটকে সাধুবাদ জানিয়েছে। ঠিক আছে, চলো। আর যেহেতু জোটের কথা এলো, মাঝখানে আরেকটু বলে নেই। এই জোটে তো বাংলাদেশের যে আমাদের নতুন পররাষ্ট্রমন্ত্রী, উনি বলেছেন যে বাংলাদেশ এই জোটে যোগ দিবে, এবং এইটা নিয়ে কিন্তু অবস্থা একদম মানে লেজে গোবরে করে ফেলছে ভারত। জি, জি। হ্যাঁ, কারণ ভারতের নানান মানে ভারত হঠাৎ করেই গত ১ মাস যাবৎ বাংলাদেশ সরকারকে এবং প্রধানমন্ত্রীকে এমন চাপ দিচ্ছে, শুধুমাত্র সরাসরি যুদ্ধ ঘোষণা ছাড়া সকল রকম চাপ তারা দিয়ে ফেলেছে। হত্যা করা, এইটা করা, সেইটা করা, সব ধরনের চাপ। এবং এই চাপে আচ্ছা, ভারত কেন, এই যে বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়, তাকে ভারত যেতে হবে কেন? এটা কি বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার সাথে আমাদের সংবিধানে কোনো যুক্ত আছে? কই, মিয়ানমার তো বলে না যে তারেক রহমান মিয়ানমারে আসে না কেন? তার মানে ভারত কি আমাদেরকে করদরাজ্য মনে করে? আমাদেরকে ভারত বারবার বলতেছে তারা আমাদেরকে কি বন্ধু প্রতিদেশ মনে করে। তো তাহলে আপনি চাপ দিচ্ছেন কেন? বন্ধু দরকার, আমার তো নির্বাচনের সাথে তো এটা কোনো সংযুক্তই নেই, আপনি ওখানে যাব। এবং এই ক্ষেত্রে কিন্তু নেটিজেনরা নানান ধরনের কথা সংবাদ মাধ্যমে আসছে, সামাজিক যোগাযোগে বিশেষভাবে একটা কথা আসছে যে গত কিছুদিন আগে আপনি লেবাননের যে নির্বাচিত প্রধানমন্ত্রী রফিক হারিরির ছেলে সাদ হারিরি, সেও কিন্তু নির্বাচিত হয়ে ব্যাপক ভোটে সৌদি আরবে গিয়েছিল। যাওয়ার পরে কিন্তু সৌদি গভর্নমেন্ট তাদের নিরাপত্তা রক্ষীদের মাধ্যমে তাকে আলাদা করে নেয় এবং কমিটি, তার যে প্রতিনিধি দলের বাকিদের সরিয়ে দেয়, এবং সেইখানে তাকে নিয়ে চাপ প্রয়োগ করে একটা রেজিগনেশন লেটার ব্যাকডেটে স্বাক্ষর করায় এবং এটা ভিডিও বার্তা দেয়, এবং সেই বার্তা সে বলে আমি স্বেচ্ছায় পদত্যাগ করেছি, আমি আর লেবাননের প্রধানমন্ত্রী না। তো কেউ নেটিজেনরা কেউ আশঙ্কা করছেন যে তারেক রহমানও যদি এইবার ভারতে যায়, তাকেও ঠিক একইভাবে আলাদা করে দিয়ে তাকেও এরকম চাপ প্রয়োগ করে যে আমি পদত্যাগ করলাম ভিডিও বার্তা দিয়ে, এবং ওই ফিরতি ফ্লাইট, ওই যে ডিসেম্বরে শেখ হাসিনা ফিরবে, এইটাও তাদের প্ল্যানের অংশ হতে পারে। পরবর্তীতে শেখ হাসিনা আবার সেই বিমানে করে ফিরে আসবে যে আমি বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী। তো এই ধরনের গল্প এবং মানে এগুলো হলো সাধারণ মানুষের মধ্যে, কিন্তু আপনি যখন এই যে অতিরিক্ত ভারত চাপ প্রয়োগ করছে, তখন কিন্তু এই বিষয়গুলা চলে আসতেছে, মানুষ নানান বিষয়ে ভাবতেছে এবং ডালপালা গজাইতেছে। তো ভারতের উচিত এই জায়গায় চুপ থাকা এবং এই বিষয়ে আর না বলা, কারণ বাংলাদেশ ভারতের প্রতিবেশী দেশ। বাংলাদেশ চায়, ভারতের জনগণের সাথে ঐতিহাসিক আমাদের সম্পর্ক আছে, তারা আমাদের স্বাধীনতা যুদ্ধে অবদান রেখেছে, এগুলো আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করি। এ নিয়ে আমাদের কোনো ঝামেলা নেই, ভারতের সাথেও আমাদের কোনো, কিন্তু ভারত বারবার আমাদের ঝামেলা করতেছে। এবং এই যে গতকালও দেখেন ভারতের বিএসএফ এর এক সেনা, সে বাংলাদেশের অভ্যন্তরে ঢুইকা মুরগি চুরি না গরু ছাগল চুরি করতে আসছিল, তখন মানুষ দিছে দৌড়ানি, তারা জাবরায় ধরতে রাখছিল, তখন সে ওয়াকিটকি এবং তার আর্মস ফালায় দিয়ে, অটোমেটিক অস্ত্র ফালায় দিয়ে সে ভাগছে। সেইটা আজকে বাংলাদেশের বিজেপি সীমান্ত বৈঠক করে তাদের কমান্ডারকে এগুলো ফেরত দিছে। তো এই যে দেখেন, তাদের এগুলো একটা ছোট উদাহরণ, কিন্তু তাদের এগুলো কিন্তু তাদের থেমে থাকতেছে না। তো এগুলো, তারপরে বাংলাদেশ মক্কা জোটে যোগ দিবে, এটা নিয়ে কিন্তু আরেকটা জটিলতা তৈরি হয়েছে। আপনি জানেন যে মক্কা জোটের পাশাপাশি কিন্তু এই জিও পলিটিক্সে একটা নতুন ঘটনা ঘটছে। ইরান যুদ্ধের পরে কিন্তু পাকিস্তান যেমন সৌদি আরবের সাথে চুক্তি করছিল প্রথমে, তুরস্কের সাথে মিলানোর আগে, তখন কিন্তু ভারত সেম চুক্তি করছিল আরব আমিরাতের সাথে, এবং এইটার পরবর্তী পদক্ষেপ ছিল ইসরায়েল সহ এটা আরেকটা জোট করবে। এখন তাদের এই জোট মাঠে মারা গেল অনেকটা, কারণ এখন আরব আমিরাতও কিন্তু, একদিকে আরব আমিরাত, কাতার, কুয়েত, বাহরাইন, যেগুলো যে গালফের স্টেট, এরা কিন্তু বাধ্য হবে এই জোটে, এবং বাংলাদেশকেও তারা বলছে এই জোটে যাওয়ার জন্য, এবং এটা মোটামুটি প্রকাশ্যে আলোচনা হয়েছে। তো বাংলাদেশ যখন এই জোটের অংশ হয়ে যাবে, তখন কিন্তু এটা ভারতের নিরাপত্তা বলয়ের জন্য একটা নতুন, তাদের জন্য তাদের সমস্যা হবে, আমাদের তো, কিন্তু আমরা কিন্তু অফিসিয়ালি, তারা যদি আমাদেরকে ডিস্টার্ব না করে, আমাদেরকেও তো তাদেরকে ডিস্টার্ব করবে না। তো এই জিনিসগুলো আসলে আপনার মতে কি যা উচিত বাংলাদেশকে জোটে? বাংলাদেশের নিরাপত্তার জন্য বাংলাদেশ যে কোনো জোটে যেতে পারে, এটা বাংলাদেশের নিজস্ব ব্যাপার, এটা নিয়ে ভারত কেন ভাববে? আমি যদি নিরাপত্তাহীনতায় ভুগি, আমি তো অবশ্যই যাবো। আর মুসলমানদের একটা জোট হলে মুসলমান বাংলাদেশ হিসেবে সেখানে যাবে, সেটা নিয়ে তো তাদের আতঙ্কের কিছু নেই। হ্যাঁ, তো এইদিকে যাক, ওইদিকে চলে এলাম। আবার যে মার্কিন যে আরেক রিটায়ার সামরিক জেনারেল, উনি হলেন রে ম্যাককাফারি,
উনি কিন্তু এটা স্বীকার করে মার্কিন সংবাদ মাধ্যমকে বলেছেন যে আমরা কিন্তু আসলে মধ্যপ্রাচ্য বা পশ্চিম এশিয়া থেকে 15টি ঘাঁটিতে প্রবেশাধিকার হারিয়েছি। তার মানে পুরো একদম মানে তছনছ এই ঘাঁটিগুলো আর ব্যবহার ব্যবহার করা উপযোগী যাবে না না। বা এগুলা করলেও কিন্তু একটা আর হরমুজ নিয়ে তো এখন এই মুহূর্তে ইরান এবং ওমান একটা প্রায় চূড়ান্ত পর্যায়ে তারা একটা জি। প্রাথমিক চুক্তি করেছে 7 কিলোমিটারের মধ্যে দিয়ে হরমুজের ওই যাতায়াতের যে চ্যানেল তারা তৈরি করছে ওই 7 কিলোমিটার দিয়ে একদিক দিয়ে ঢুকবে আরেক পাশ দিয়ে বেরোবে এবং এটা একটা যৌথ অস্থায়ী নৌপথ এবং দুই দেশ মিলে সেইখানকার যে মাইনটেইন স্থাপন করা হয়েছিল এগুলো অপসারণ করার পরে ছেড়ে দিবে। কিন্তু তার আগে মূল শর্ত হলো আপনার সেই জায়গাটা যে ওই যে ইরানিরা 4টা বিষয় বলছে যে আপনাদের ওই যে এই ব্যাপারে ইরানের যে উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গরিবাবাদি বলেছেন আমরা এখন যুদ্ধাবস্থায় আছি, মানে আমেরিকা আসলেও কোনো লাভ নেই, আমরা উই আর রেডি। হ্যাঁ, মূল হলো হরমুজের সব ফ্রন্ট এই মুহূর্তে বন্ধ থাকবে। হ্যাঁ, কোনো ফ্রন্ট আমরা খুলবো না যদি না অবরোধ প্রত্যাহার করা হয়, তারপরে ইয়েমেন সমস্যার সমাধান না করা হয়, ফিলিস্তিনের ওই অঞ্চলের সমস্যা এবং লেবাননের ওই যে আগের মানে তো এগুলা কিন্তু ইরানের পক্ষ থেকে বারবার স্পষ্ট করে বলা হইতেছে। আর এইদিকে আপনি জানেন যে আমাদের যে ইউএসএস আব্রাহাম লিঙ্কন যেটা যে মানে আধা ধ্বংসপ্রাপ্ত হয়েছে 5,000 মানসিক রোগী সহ, সেটা কয়েকদিনের মধ্যে থাইল্যান্ডে ফুর্তি করতে যাবে, মানে থাইল্যান্ডে রক্ষণাবেক্ষণের জন্য যাবে বলে থাই একজন কর্মকর্তা জানিয়েছে। আর আরেকটা রিপোর্ট দেখেন আমোদ প্রমোদও করতে যাবেন, হ্যাঁ এরকমই। আর এর মধ্যে যে দক্ষিণ লেবাননে কিন্তু যথারীতি আজকে গতকাল রাতে আবার ইসরায়েল ব্যাপক কামানের এবং বিমান থেকে গোলাবর্ষণ করেছে। এটা কিন্তু একটা বিশাল সমস্যা। আবার তারা এটা যেহেতু ইসরায়েলের যত নির্বাচন কাছে আসছে ততই তারা এই বিষয়গুলো আরো সামনে আনছে। আর এর মধ্যে ইরানের যে একজন জেনারেল গাশতাসবি উনি বলেছেন গতকাল ইরানের যে রেডিও তেহরানের সাথে, সেখানে বলছেন যে শত্রুরা এই যুদ্ধের সময় ইরানের যে উত্তর পশ্চিম এলাকা দিয়ে স্থলপথে অগ্রসর, মানে ইরান যে কুর্দিদেরকে বোমা বর্ষণ করছে এটা কিন্তু সাধে না, ওরা কিন্তু সত্যি সত্যি একটা আইটেম নিয়েছিল নানান ধরনের গাল গল্পের মাধ্যমেই। হ্যাঁ, তো এর ফলে কিন্তু তারা এটা করলো যে আমরা এটা ব্যর্থ করে দিয়েছি। তো আর ডক্টর মারান্ডি যে ইরান তেহরান ইউনিভার্সিটির প্রফেসর, ইনি এই মুহূর্তে ইরান যুদ্ধের একটা বেসরকারি স্পোক্স পারসন, সংবাদ মাধ্যমের সাথে বেশি কথা বলেন। উনি যেটা বলেছেন যে মার্কিন অর্থনীতিকে এই অবরোধ তারা আমাদের দিয়েছে, তো আমরা উল্টো তাদেরকে আমাদের সামনে হাঁটু গেড়ে বসতে বাধ্য করব। তাহলে এই যে দেখেন এটা কিন্তু বিশাল ব্যাপার। এবং তিনি মার্কিন যে ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট তাকে বলেছেন যে আপনি হলেন একজন ফেরাউন, নব্য ফেরাউন, এবং মার্কিন জনগণই আপনাকে শিক্ষা দিবে। তো এগুলো কিন্তু মানে নতুন কিছু না, এগুলো পুরানো জিনিস। আর এর মধ্যে আরো যেটা ঘটনা ঘটেছে, হিলারি, মার্কিন যে সাবেক প্রেসিডেন্ট প্রার্থী, সাবেক প্রেসিডেন্টের ওয়াইফ হিলারি ক্লিনটন বলেছেন যে চীন আর তাইওয়ান ইস্যুটা এখন আমাদের সামনে খুবই স্পর্শকাতর হয়ে উঠছে, কারণ মার্কিন যুক্তরাষ্ট্র এই মুহূর্তে সবচেয়ে দুর্বল অবস্থানে আছে। চীন যদি তাইওয়ানের দিকে কোনো রকম হস্তক্ষেপ করে তো ইউএস কিন্তু গোলাবারুদ সংকটে ভুগতেছে এবং মধ্যপ্রাচ্যের দেশগুলোতেও তার সহায়তার কোনো সুযোগ নাই। এবং এই পরিস্থিতি, চীনের পরিস্থিতি, এই অস্ত্র ভান্ডারটা তাদেরকে কঠিন পরিস্থিতিতে ফেলবে। মানে এগুলা কিন্তু তারা ভিতর থেকেই কিন্তু সব বলে দিয়েছে। এবং এদিকে কানাডা, আমেরিকা যে শুল্ক আরোপ করছে, কানাডা কিন্তু গতকাল অলরেডি তারাও পাল্টা আমেরিকার উপরে করছে যে তোমাদের সাথে আর কোনো উল্টা সম্মত 50% শুল্ক এবং নানান ধরনের ওই যে খনিজ রেয়ার আর্ট সেগুলো আর রপ্তানি করবে না। এবং স্পেশালি ভারত কি আমরা ইউএসএ তারা কিন্তু কানাডার থেকেও কিছু তেল আমদানি করে, সেটাও কিন্তু এবার বাধাগ্রস্ত হবে। এগুলো চলছে আর কি। আর এই যে আমাদের এক ভাই জানতে চেয়েছিলেন যে ইয়েমেনের অবস্থা। ইয়েমেনে তো আমরা বললামই যে ইয়েমেনের এত দুর্যোগ দুর্বিপাকের মধ্যেও কিন্তু ব্যাপক, মানে পৃথিবীর সবচেয়ে জাঁকজমকপূর্ণ জশ্নে জুলুসটা ইয়েমেনে হয়েছে। এর মধ্যে তার মধ্যে সৌদি আরবের আক্রমণ চলছে, তারাও পাল্টা প্রতিরোধ করতেছে। এবং ইয়েমেনের আপনার যে তাদের যে একটা বিশেষ নাম আছে, আমরা সেই নামটা যেহেতু প্রতিরোধ যোদ্ধা হিসেবে বলি, ওনার নাম হলো সাইয়েদ মানে ওই প্রতিরোধ যোদ্ধাদের প্রধান যিনি ওই গোত্রের, সৈয়দ আব্দুল মালেক বদরুদ্দিন আল, মানে তাদের বংশ নাম, সেই শব্দটা উচ্চারণ করেছি না। তিনি গতকাল যে এই যে উপলক্ষে ভাষণ দিয়েছেন, ঈদে মিলাদুন্নবী উপলক্ষে গতকাল সন্ধ্যার পরে, এই সময় তিনি সারা মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। মুসলমানদের সমস্যাগুলো যেন মুসলমানরা ঐক্যবদ্ধ হলেই সমাধান হবে, সেইটাও তিনি বলেছেন। এই জন্য সারা বিশ্বের সকল মুসলমানের প্রতি তিনি আহ্বান জানিয়েছেন এই নবীর দিবসকে কেন্দ্র করে সবাই যেন ঐক্যবদ্ধ হয়। এবং একই সাথে ইনি এই সময় বলেছেন ফিলিস্তিনি ভাইদের পাশে আছেন এবং বিশেষ করে ইরানের
যুদ্ধের সাথে তারা আছে, আচ্ছা এটা একদম অফিসিয়ালি বলেছেন। আর তারা কিন্তু যুদ্ধে, এই যে আমরা ইউক্রেন ইরান যুদ্ধে, ইউক্রেনের যুদ্ধ আর ইরান ইসরায়েল যুদ্ধ, এইদিকে কিন্তু নতুন ধরনের অস্ত্র দেখেছিলাম, কি ড্রোন, জি বিশেষ করে ইরানি ড্রোনের বিশেষ আধিপত্য। প্রথম দিকে টার্কিশ ড্রোন ইউক্রেনীয়রা ব্যবহার করতো রাশিয়ার বিরুদ্ধে, কিন্তু পরে যখন ইরানি ড্রোন আসলো তখন টার্কিশ ড্রোন অনেকটা সিন আউট হয়ে গেল। এবং আমেরিকার সাথেও এই যুদ্ধে মধ্যপ্রাচ্যের সকল ঘাঁটিগুলোতে যে ইরানি ড্রোন যেসব ভাবে ইসরায়েল এবং মার্কিন ঘাঁটিগুলোতে হামলা করেছে, মার্কিনেরাও বিস্ময় প্রকাশ করেছে যে এত কম দামি ড্রোন। এখন ইয়েমেনিরাও নতুন আরেকটা, সৌদি আরবেও তো সব মার্কিন এবং ইউরোপিয়ান অস্ত্র এবং ট্যাঙ্ক, তো সেইখানে ইয়েমেনিরা নতুন একটি অস্ত্র উদ্ভাবন করেছে, এটার নাম হলো হ্যাক্সাকপ্টার। মানে ড্রোন তো 2টা বা 4টা ইয়েতে চলে, এটার হলো 6টা পাখা আছে এবং গোল ধরনের। তো এই 6 পাখার মধ্যে নিচে তারা অস্ত্র, মানে তাদের যে বিস্ফোরক বহন করে এবং এটা উপর থেকে ছেড়ে দেয়। এবং গত সপ্তাহে আমরা দেখেছি মার্কিন যুক্তরাষ্ট্রের নির্মিত একটি ট্যাঙ্ক সৌদি আরবের, ওইটাকে একদম এই $300 একটা হেক্সাকপ্টার দিয়ে তারা ওই কয়েক মিলিয়ন ডলারের ট্যাঙ্ক উড়িয়ে দিয়েছে। তো এইটার নাম দিয়েছে তারা রুজুম, হেক্সাকপ্টার রুজুম। এইটা এখন তাদের নতুন অস্ত্র। এবং সৌদি আর্মি এবং সৌদি পক্ষে যে ইয়েমেনের একটা গ্রুপ আছে, তারা এখন খুব বিপদে আছে, কারণ তাদের সব অস্ত্র উপর থেকে এসে বোমা মেরে ধ্বংস করেছে এবং তারা এগুলো বুঝতে পারতেছে না। তো এখন দেখা যাক এই ইয়েমেনিরা সামনে কি আনে। এবং আমাদের সামনে এখন নতুন আরেকটা দুঃসংবাদ অবশ্য আছে, আমাদের প্রতিবেশী দেশ নেপালে হঠাৎ করে বন্যায় 400 পর্যটক নিখোঁজ রয়েছে, এর মধ্যে 17 জনের ডেড বডি তারা উদ্ধার করেছে সেখানকার উদ্ধারকারীরা। তাদের যে স্থানীয় কর্তৃপক্ষ তারা বলেছে যে ভতিকাশী নদী আছে একটা তিব্বত সীমান্তে, সেইটাই যে তিব্বতের ভূমিধসের কারণে হঠাৎ করে পানি আটকে গিয়েছিল এবং হঠাৎ করে সেটা সরে একদম ব্যাপক ফ্লাডে এই আকস্মিক বন্যায় তাদের অবস্থা খুব খারাপ হয়ে গেছে আর কি। আচ্ছা, আতিক ভাই কিছু আছে আপনার কাছে আজকে? আর ওই তো মক্কা, এদিকে এই যে আপনার মক্কা চুক্তির যে ঘটনা, এর মাঝখানে আরেকটা গজে, ওই যে সৌদি আরবে যে আমেরিকা গত জুলাইতে বলেছিল যে সৌদি আরবকে এই নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট বানিয়ে দেবে বিদ্যুৎ উৎপাদনের জন্য, কিন্তু হঠাৎ করেই ট্রাম্প প্রশাসন আবার এটা বাগড়া দিয়েছে। ট্রাম্প একদম এটাকে কংগ্রেসে পাঠিয়েছেন এবং স্পষ্ট করে বলে দিয়েছেন যে ইসরায়েলের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করলেই সৌদি আরবকে এইরকম পারমাণবিক অস্ত্র দিবে। তো এর আগেও আপনার এইটার মেয়াদ হওয়ার কথা ছিল 30 বছর মেয়াদি, এবং এটা এপি 1000 মডেলের এই চুক্তি ছিল এবং এটা নির্মাণ করতে কয়েক হাজার কোটি ডলার ব্যয় হতো। এবং কানাডা ভিত্তিক ক্যামেকো এবং ব্রুকফিল্ড অ্যাসেট ম্যানেজমেন্ট যৌথ মালিকানাধীন ওয়েস্টিং হাউস এটা নির্মাণে সহায়তা করতো। তো এখন দেখেন খোদ সৌদি আরব যে এই যে এত মার্কিনীদের লেজুর বৃত্তি করলো, তাতেও তাদের কোনো লাভ হলো না, চুক্তি ধরায় দিচ্ছে তাদের হাতে, উল্টা আরো ধরায় দিচ্ছে। আর এদিকে তুরস্ক কিন্তু আপনার এই যে ইসরায়েলের সাথে ব্যাপক টানাপোড়েনে পড়েছে এবং ইসরায়েলিরা আরো কঠিন ভাষা প্রয়োগ করছে। তারা মানে ইসরায়েল যেটা চাচ্ছে, ইসরায়েলের কিন্তু তুরস্কের সাথে এখনো সম্পর্ক খারাপ হয়নি। তারা চাচ্ছে যে তাদের মাঝখানে সিরিয়াটা একটা খালি এলাকা থাকুক, কারণ সিরিয়ার আকাশটা ব্যবহার করে তারা ইরানের দিকে, মধ্যপ্রাচ্যের দিকে বিভিন্ন দেশে আক্রমণ করে। কিন্তু সিরিয়ার আকাশ যদি এখন এই মুহূর্তে তুরস্ক যেটা চাচ্ছে যে সিরিয়ার আর্মিটাকে ডেভেলপ করতে, সিরিয়ার যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ডেভেলপ করতে, তো এই তুরস্কই কিন্তু সিরিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নষ্ট করতে সহায়তা করছে ইসরায়েলকে। আবার এখন কিন্তু তার ঝামেলাটা তার ঘাড়েই চাপছে। এখন তুরস্ক যখন চাইছে যে সিরিয়াকে ডেভেলপ করতে, কারণ আপনার সীমান্ত যদি খালি থাকে, ইসরায়েল যে কোনো সময় একটা অঘটন আপনার দেশে ঘটতে পারে, নানান ধরনের গুপ্ত হত্যা, এটা সেইটা। তো তুরস্ক যখন এই ডেভেলপ করতে নিছে, তখনই ইসরায়েলের পক্ষ থেকে তারা এই চাপের মধ্যে পড়েছে। এখনো তাদের মধ্যে তেমন কোনো আসলে জটিলতা হয়নি, দুই বন্ধুর মধ্যে জ্ঞান। ধন্যবাদ আতিক ভাই। আজকে অনুষ্ঠানটা অনেক বড় হলো, তারপরে আশা করি দর্শকরা প্রত্যেকটা বিষয় সুন্দরভাবে বুঝতে পেরেছেন। তারপরে যদি কোনো সেগমেন্ট আপনাদের বুঝতে অসুবিধা হয় আমাদেরকে বলবেন, আমরা সেটা নিয়ে আবার আলাপ আলোচনা করব। আমাদের অনুষ্ঠানটা সম্পূর্ণ দেখে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর পৃথিবীর কোন প্রান্ত থেকে আপনারা আমাদেরকে এতক্ষণ দেখলেন সেটাও লিখে পাঠান। আন্তর্জাতিক যে কোনো বিষয় আপনারা যদি জানতে চান অবশ্যই কমেন্ট বা ইমেল করে জানান, আমরা সেই বিষয়ে সপ্তাহে যে কোনো একদিন অনুষ্ঠান করব। আর বিজ্ঞাপন ও প্রমোশনের জন্য ডেসক্রিপশনে কিছু নাম্বার দেওয়া আছে, সেই অনুযায়ী আপনারা যোগাযোগ করতে পারলেন। এই বলে আজকের মতো অনুষ্ঠানটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।